আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম পরীক্ষার্থী 2027 ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি চমৎকার একটি কোর্সের আয়োজন করেছে। এই কোর্সের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তোমরা কীভাবে পড়াশোনা করবে এবং তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্লাস আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কীভাবে পড়াশোনা করবে এবং কোথা থেকে পড়াশোনা করতে হয় সে বিষয়গুলো তোমাদেরকে আমরা এই ক্লাসে বোঝাবো। দেখো, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের থার্ড চ্যাপ্টারের ক্লাস। তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। এই অধ্যায় নিয়ে স্টুডেন্টরা ভয় থাকে এবং এই তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আছে, একটা হচ্ছে 3.1 এবং 3.2। এই দুইটা অংশ থেকে মোট সৃজনশীল আসে দুইটা এবং এমসিকিউ প্রায় 10+ হয়তো থাকতে পারে। আমরা এই 10টা এমসিকিউ এবং 2টা সিকিউ এখান থেকে পেয়ে থাকব, যার কারণে এই অধ্যায়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এবং এই অধ্যায় থেকে আমাদের সংখ্যা পদ্ধতির কিছু ম্যাথ আছে এবং ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের কিছু গেট আছে। একটু কঠিন অধ্যায়, আমরা এই অধ্যায়গুলো দেখব। ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে দুইটা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, দুইটা হচ্ছে ইনফরমেটিভ অধ্যায়, তাত্ত্বিক অধ্যায়। এই অধ্যায়গুলো আমরা মোটামুটি পড়লে বুঝতে পারবো, তেমন কঠিন কিছু না। বাট আমাদের এই তৃতীয় অধ্যায়কে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় তৃতীয়দের বোঝার বিষয় আছে। আমরা এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে এবং এই অধ্যায়ে কি কি পড়া আছে এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করব। চলো ক্লাসে দেখি। এখন হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম অংশ। এই প্রথম অংশটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি, আমরা যে 1 2 3 4 5 10 15 20 এগুলো যে হিসাবগুলো করি, এই হিসাবগুলোর জন্য তো সংখ্যা আবিষ্কার হয়েছে। শুরুতে কিন্তু এই সংখ্যাগুলো ছিল না। এখন এই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে। ইতিহাসটা বলি যে সভ্যতার শুরুতে মানুষ যখন জঙ্গলে বসবাস করত, যাযাবর জাতি হিসেবে বসবাস করত, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাহাড় থেকে বন জঙ্গল থেকে ফল আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করত। তাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, কোনো সমাজ গঠন ছিল না, তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। সে সময় মানুষ তখন সংখ্যার কোনো আবিষ্কার ছিল না বা সংখ্যার ব্যবহার ছিল না। ধীরে ধীরে মানুষ তারা নির্দিষ্ট একটি জায়গায় পশুপালন লালন পালন করা শুরু করলো, গাছপালা লাগানো শুরু করলো, চাষবাস শুরু করলো। যখন পশু পাখি লালন পালন করছে সেগুলো তো হিসাব করতে হয়। তখন মানুষ কীভাবে হিসাব করতো? হাতের একটা আঙ্গুল দিয়ে 1 2 3 এভাবে হিসাব করতো। এভাবে হিসাব কতটুকু করা যায়? 10টা আঙ্গুল 10 পর্যন্ত করা যায়। তারপরে বের করলো যে হাতের আঙ্গুল দিয়ে যেহেতু হিসাব করছে, তাহলে এটা আমরা দাগ টেনে টেনে হিসাব করতে পারি। কেমন? 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, 4টা দাগ, 5টা দাগ, 6টা দাগ, এরকম দাগ টেনে টেনে আমরা হিসাব করতে পারি। এই দাগ টেনে টেনে আমরা কতই বা হিসাব করতে পারবো? ধীরে ধীরে মানুষের চাহিদা আরও বৃদ্ধি পেতে থাকলো, সংখ্যা গণনার চাহিদাটা বৃদ্ধি পেতে থাকলো। যে যখন 50টা 60টা 100টা হয়ে যাচ্ছে, তখন তো এই দাগ টেনে টেনে হিসাব করা কঠিন হয়ে যাচ্ছে। তখন কি করলো যে আমরা এরকম 10টা দাগ টানবো। 10টা দাগ টানার পরে একটা, যেমন আমরা এই যে রোমান সংখ্যাতে দেখতে পাই না, 1 2 1 2 3 4-এর ক্ষেত্রে আমরা কি করি? 4টা দাগ টানি না, একটা 1 দেই, 5 দেই, তারপরে এই যে এটা কি 5 বুঝাচ্ছে। আমরা একটা সাইন, একটা চিহ্নর মাধ্যমে আমরা 5 বুঝতে পারতেছি। বাট এখানে আমরা 5 বোঝানোর জন্য 5টা দাগ দিতে হচ্ছে। আবার 5-এর পরে 6 7 8, তারপরে 9 বুঝাচ্ছে কেমন? এটা 10-এর পূর্বে একটা দিচ্ছি, মানে -10, এটা হচ্ছে 9। আবার 10 বুঝাচ্ছি কীভাবে? এই একটা চিহ্ন, এই চিহ্নর মাধ্যমে আমরা 10 বুঝাচ্ছি। এরকম 20 হলে 2টা চিহ্ন, এটা হলো 20, এভাবে বুঝাচ্ছে। কিন্তু এই চিহ্নগুলো যখন আরও বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের তাহলে 1 থেকে 10-এর মধ্যে আমরা অদ্বিতীয় চিহ্ন কয়টা দেখতে পেলাম? এটা একটা, এটা একটা, এটা একটা, এই 3টা অদ্বিতীয় সাইন। কিন্তু আমরা যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি, যেমন 1 থেকে 10 পর্যন্ত গুণি, 1 থেকে 9 পর্যন্ত গুনতে পারছি, 9-এর পরে আবার 10, আবার 1 0 রিপিট হচ্ছে বারবার, তাহলে সেখানে আমাদের কয়টা অদ্বিতীয় সাইন আছে? সেখানে 10টা অদ্বিতীয় চিহ্ন আমরা ব্যবহার করতে পারছি। বাট এখানে অদ্বিতীয় চিহ্ন হচ্ছে
3টা, তাহলে এটা প্রকাশ করা স্বাভাবিকভাবেই কঠিন। এরকমভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়ে আসছে। যেমন রোমানীয়রা তারা একরকম সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, তারপরে আরও বিভিন্ন যারা সংখ্যা পদ্ধতি ধাপে ধাপে বিভিন্ন রকম আবিষ্কৃত হয়ে আসছে। এরকম কিছু সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাই, তোমাদের বইয়ে আছে, যেমন এরকম চিহ্ন ব্যবহার করা আছে, তারপরে এরকম কিছু চিহ্ন ব্যবহার করা থাকে, তারপরে এরকম আঙ্গুলের মতো একটা চিহ্ন ব্যবহার করা আছে। এগুলো দ্বারা বিভিন্ন মান বোঝায় সংখ্যার, অর্থাৎ 100 কোনটা বোঝায়, কোনটা 10 বোঝাচ্ছে, কোনটা 1000 বোঝাচ্ছে। যখন বেশি হয়ে যায় তখন এগুলো চিহ্ন ব্যবহার করা থাকে। মোটামুটি একটা বুঝতে পারছি যে সংখ্যা গণনার প্রয়োজনের তাগিদ থেকেই সংখ্যা পদ্ধতিটা আবিষ্কৃত হয়েছে। এবং সংখ্যা পদ্ধতির প্রকারগুলো আমরা দেখব। সংখ্যা পদ্ধতি, প্রথমত সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো লিখব এগুলো কিভাবে প্রকাশ করতে, কোন পদ্ধতিতে প্রকাশ করছে, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল এবং নন পজিশনালটা কি, এগুলো আমাদেরকে বিস্তারিত করতে হবে। তার আগে একটু বলে নেই যে এই অধ্যায় থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসে। মূলত এই অধ্যায়ে আমাদেরকে অর্থাৎ 3.1-এ আমাদেরকে পড়তে হবে যে সংখ্যা পদ্ধতির পরিচয়, সংখ্যা পদ্ধতির ভিত্তি বিশ্লেষণ, সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, এবং সর্বশেষ হচ্ছে যে পরিপূরক বের করতে হবে, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট, অনস কমপ্লিমেন্ট। আর আমাদের পরীক্ষাতে বেশিরভাগ এই অধ্যায় থেকে প্রশ্ন আসে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং পরিপূরক থেকে। জাস্ট দশমিকে থাকলো বাইনারিতে করতে হবে, দশমিক কি, বাইনারি কি, হেক্সাডেসিমাল কি, আমরা একটু পরে দেখছি, তখন আরও ক্লিয়ার হবো। এখন আমরা দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। সাপোজ আমরা যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গণনা করি, এটা কিন্তু একটা স্থানীয় মান আছে। আমি যদি লিখি 2, 3, 4, এখন এটা কি 234, 234টাকে আবার যদি লিখি 3, 2, 4, আবার দেখি 4, 2, 3, এখানে এই 4-এর ভ্যালুটা কত? 4-এর ভ্যালুটা, 4-এর মান হচ্ছে একক। এখানে 3-এর মান কি? দশক। এখানে 2-এর মান কি? শতক। তাহলে এই 4 বলতে এখানে শুধু 4 বোঝাচ্ছে, 4। এই 4, তার পূর্বে যে 3কে 10, মানে কি 3 ইকুয়াল হচ্ছে 30, এবং শতক হচ্ছে 200। কিন্তু এখানে দেখো এই সংখ্যাটাতে কি এই একই চিহ্ন, কিন্তু 2, 3, 4 এখানেও আছে, 2, 3, 4 আছে, বাট এই 3-এর মানটা কি? একক। 2-এর মানটা কি? দশক। 4-এর মানটা কি? শতক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 3 এখানে বসছে এককের ঘরে, তার মানে 3, অর্থাৎ শুধু 3। এই 3 যখন দশকের ঘরে বসছে তখন 3-এর মান হচ্ছে 30। এই 2-এর মান যখন দশকের ঘরে বসে আছে তখন 10, 2 ইকুয়াল 20। তাহলে এই 2 যখন এই শতকের ঘরে বসছে তখন এটা হচ্ছে 200, এখানে দশকের ঘরে বসলে 20। এই 4 যখন এককের ঘরে আছে তখন 4, এই 4 যখন আবার শতকের ঘরে আছে তখন এটা কি? 400। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংখ্যার যখন স্থান চেঞ্জ হচ্ছে, সংখ্যার মানও চেঞ্জ হচ্ছে, ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতির মান অবস্থানের উপর ভিত্তি করে পরিবর্তন হয় সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সংখ্যা পদ্ধতির মান পজিশনের উপর ভিত্তি করে তার মানটা চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সাপোজ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতিটা কেমন আমরা জানি, এটা কি? এটা হচ্ছে 5-এর পূর্বে যে 1 বসিয়েছি 1, 5, তারপরে
10 10 অর্থাৎ রোমান সংখ্যা পদ্ধতি এটা 10 এটা 10। আবার শুরুতে যদি লিখি 5, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? 10 10 20 5 25 25। কিন্তু এটা যদি আমরা দশমিকে লিখি 10 10 5, তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে? 10,105। কারণ এই সংখ্যা পদ্ধতির এই স্থানের উপর ভিত্তি করে এই সংখ্যাগুলোর ভ্যালু চেঞ্জ হয়, বাট এই সংখ্যা পদ্ধতি স্থানের উপর ভিত্তি করে সংখ্যার ভ্যালু চেঞ্জ হয় না। এটা 5 এর মান 5, এখানে বসলেও এ 10 10ই থাকবে, এখানে বসার কারণে 10 10ই থাকবে, এটার কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। এই যে আমরা এটা কি লিখি 4 বুঝতে পারছি, কারণ এই 1 এর মান 1 শুরুতে লেখার কারণে এটাকে মাইনাস বোঝানো হয়, এবং পরে 5 থেকে 1 মাইনাস মানে 4। আমরা যদি এরকম লিখি এটা কি মান হচ্ছে 6, কিন্তু এটা যদি আমরা দশমিকে লিখি 51 মানে এটার মান হচ্ছে 51, এটার মান হচ্ছে 6। এটার পজিশনের উপর ভিত্তি করে এর কোনো ভ্যালু কম বেশি হয় না, এটা হচ্ছে নন পজিশনাল। আর এটার পজিশনের উপর ভিত্তি করে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। পজিশনের উপর ভিত্তি করে এটার ভ্যালুটা চেঞ্জ হয়, মানটা কম বেশি হচ্ছে। এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে আর কারো কোনো ঝামেলা নেই। তাহলে আমরা পজিশনাল বুঝতে পারলাম, নন পজিশনাল বুঝতে পারলাম। এখন আমাদের নন পজিশনাল নিয়ে কোনো কাজ নাই এই অধ্যায়ে, আমরা পড়ব শুধু পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, আমরা সচরাচর ছোটোবেলা থেকে যে হিসাবটা করে আসছি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। তারপরে দ্বিমিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে দ্বিমিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2টা, বেস বা ভিত্তি হচ্ছে 2। তারপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি। দ্বিমিক মানে এই সংখ্যা পদ্ধতির চিহ্ন আছে 2টা। আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8টি। এখানে 8টি অদ্বিতীয় সংখ্যা পাওয়া যায়, চিহ্ন পাওয়া যায়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই হেক্সা বর্তমান সময়ে আলোচিত হচ্ছে না, হেক্সামেশন। এই হেক্সা মানে কি? 5টা কাপ পেয়েছে, 6ষ্ঠ কাপের আশায় আছে, হেক্সামেশন। এই হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমাল মানে হচ্ছে 10। এই হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতির ভিত্তি আমরা বুঝতে পারলাম। দশমিক 10, দ্বিমিক অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে 16। এবার দেখো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির অদ্বিতীয় চিহ্ন হচ্ছে 2টা, 0 এবং 1। এখন অনেকের মাথায় এগুলো আসতে ধরবে না, অনেকে বলতে পারো কি এটা আবার 1 আবার 2, আবার এখানে 7 পর্যন্ত শেষ, এখানে আবার ABCD দিয়ে আসছে কেন? আমরা সচরাচর সাধারণত হিসাব করে থাকি এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই 9টা অদ্বিতীয় সাইন আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আর অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এগুলো 9টা চিহ্ন নাই। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে 3 4 5 6 7 8 9 এগুলো নাই। আবার হেক্সাডেসিমালে আসে আবার এগুলো বেশি আছে। এগুলো আবার কেমন? দেখো, যদি এই 8 9 না আবিষ্কৃত হতো তখন আমরা সাপোজ এই 8 10 ডেসিমাল সংখ্যা পদ্ধতি নাই, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কী হিসেব করব? আমরা জানি 7, 7-এর পরে আমাদের 9-এর পরে আমাদের কি কাজ হয়? অর্থাৎ আমরা এখানে যে জানি যে 9-এর পরে আর অদ্বিতীয় সংখ্যা নাই, তখন
আমাদেরকে কি করতে হয়, এক ঘর সামনের দিকে বেশি করতে হয়, এক ঘর সামনের দিকে বৃদ্ধি করতে হয়। অর্থাৎ যে আমরা তো এগুলো কি পড়ছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনের উপর ভিত্তি করে এগুলোর মান চেঞ্জ হবে। অর্থাৎ যখন 9 আসছে, 9 আসার পরে 10 কোনো চিহ্ন নাই, সর্বোচ্চ এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, অদ্বিতীয় চিহ্ন আছে 10। আমরা যখন এই 10-এ আসছি তখন কি করি, সামনে একটা 1 দেই, তারপরে আবার এই 0 বসাই, সামনে একটা 1 বসিয়ে এটাকে রিপিট করি। তাহলে এই সামনে এই ঘরের যে 1, এই ঘরের 1-এর ভ্যালু কি 10-এর সমান না, 10-এর সমান। যেমন এটা কি একক, এটা কি দশক। তাহলে এই 9-এর পরে যে 10 আসছে, 10 তো অদ্বিতীয় কোনো চিহ্ন নাই, আমাদেরকে এগুলোই ব্যবহার করে 10 বানাইতে হবে। তখন আমরা কি করি, এক ঘর বৃদ্ধি করে দেই। এরকমভাবে যখন 99 পর্যন্ত যাচ্ছে, সর্বোচ্চ সংখ্যা কোথায় আসছে এভাবে 99, 99-এ আসার পরে 100 আমরা কিভাবে দিব, 10 তো নাই। তখন আমরা কি করি, আরেক ঘর বৃদ্ধি করি, আরেক ঘর বৃদ্ধি করে কি 100 100 করি। তারপরে তার মানে কি, আরেক ঘর বৃদ্ধি, এই ঘর বৃদ্ধি মানে কি, এই ঘরের মান কত, শতক। এই ঘরের 99, 2 ঘরের 99 মানে পরের ঘরের এই ঘরের 100, এই ঘরের 1 মানে পরের ঘরের 100। হালকা ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার না, ধীরে ধীরে ক্লিয়ার হবে। দেখো তাহলে আমরা কি বুঝলাম, এই 9-এর পরে আবার এই সংখ্যাটা, এই ঘরের 9 মানে এখানে আসবে 1 10, তারপর আবার 1, আবার এই যে রিপিট 1, আবার এটা কি রিপিট 12 13, এই 1 2 3 এভাবে রিপিট হবে। রিপিট হতে হতে কোথায় আসবে, এভাবে আস্তে আস্তে যখন এই 9-এ চলে আসবে 1 9, তখন আমরা কি করব, এই যে আবার 2, এই ঘরের মানকে আরেকটু বৃদ্ধি করব, এই ঘরের মানটাকে আমরা বৃদ্ধি করব। তখন এটা কি হচ্ছে 2, আবার এখান থেকে রিপিট হচ্ছে 0 2 1 2 2, এভাবে আস্তে আস্তে আবার 2 9 যখন আসবে, এই যে 9 শেষ। তার মানে কি 9-এর পরে আর যে 10, এই ঘরকে 1 বৃদ্ধি করলাম মানে এই ঘরের 10-এর সমান। অর্থাৎ 2-কে যখন 3 করলাম, দুইকে 3 করলাম, আবার 0 দিয়ে শুরু করলাম। বুঝতে পারছো? তাহলে এরকম এই সামনের ঘরের এই 9-এর পরে যে 10, এই 9 বরাবর 10 মানে সামনের ঘরের 1-এর সমান। অনুরূপভাবে এখন দেখো এই যে 7 শেষ, 7-এর পরে কি আসে 8। আমরা জানি কি এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 বলতে কিছু নাই, 8 বলতে কোনো চিহ্ন নাই। পৃথিবীতে 8 9 নামে কোনো চিহ্ন নাই, শুধু 7 পর্যন্ত আছে। তখন আমরা কি করব, এই ঘরের 7, এই 7-এর পরে 8, এই ঘরের 8 এই ঘরের 1-এর সমান, এই ঘরে 1 দিলাম, এই ঘরে 0 দিলাম। তাহলে আমরা কি বুঝলাম, আবার এই 0 থেকে রিপিট হবে, এইভাবে রিপিট হতে হতে 1 7 পর্যন্ত আসলো। 1 7 পর্যন্ত আসার পরে এখন আমরা কি করব, 7-এর পরে তো 8 নাই, 8 তো হবে না। তার মানে এই সংখ্যা পদ্ধতির বেজই যেহেতু 8, এই বেজের সমান যখন হয়ে যাচ্ছে, অর্থাৎ বেজে যখন চলে যাচ্ছে, তখন এই মানটাকে আমরা কি 1 ঘর বৃদ্ধি করে দিব, দিয়ে 2 0। এভাবে আবার আস্তে আস্তে যখন 2 1 2 3 2 4 2 5 2 7 আসবে, তখন আবার এক মান এই পরের ঘরে, এই ঘরের 8 এই ঘরের 1-এর সমান, এখানে কি এই ঘরের 10 এই ঘরের 1-এর সমান। যেহেতু এখানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সেহেতু এখানে 10 দিয়ে আমরা হিসাব করব। এটা যেহেতু 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমরা এখানে 8-এর ঘরে আসলে হিসাব করব। এটা যেহেতু 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে 2-এর ঘরে আমরা হিসাব করব। এটা যে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এখানে আমরা 16-র ক্ষেত্রে হিসাব করব। তারপরে এখানে হবে 3 0। এভাবে আবার যখন 7-এ যাবে তখন 4 0 5 0, এভাবে। তার মানে আমরা এখানে বুঝলাম
8 এবং 9 9, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 8 এবং 9 9। এখন আসো এই বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারিতে কি 0 এবং 1, এরপরে কি হবে? এখন 2 তো কোনো সংখ্যা নাই, তখন আমরা কি করব? এই ঘরের 2 এই ঘরের 1-এর সমান, এই ঘরের 2 এই ঘরের 1-এর সমান, তার মানে 0 1 তারপরে 10, 10-এর ভ্যালু কি 2। এখন এই যে 1 আসলো, পরে আবার কি করব? 1 1, এই 1 তো আবার রিপিট হবে, 0 1 তো আবার রিপিট হচ্ছে না, আবার রিপিট হলো। এখন এই 11-এর পরে এরপরে আর কি আছে? আর কোনো সংখ্যা আছে? 12 কি হবে? 12 হবে না। তখন আমরা কি করব? এই যে 12 যেহেতু নাই, তখন এই ঘরের 2 এই ঘরের 1-এর সমান হবে, এই ঘরের 2 এই ঘরের 1-এর সমান। তাহলে এই ঘরের যে 2 দিব, এই ঘরে তো 2 নাই, আমি যে 2 দিব সামনের ঘরে, এগুলো তো কী করছি? যখন 7-এর থেকে বেশি হয়ে গেছে, 7 ওভার করে গেছে, তখন আমরা পরে ঘরে 2 করছি, বাট এখানে তো 2 নাই, 2 তো করতে পারছি না। তখন কি হবে? 11-এর পরে আমাকে, যখন আমরা এই যে 99-এর পরে যখন আমরা যাচ্ছি 100-তে, অনুরূপভাবে 1 আবার 00, তারপরে ঘরে আবার রিপিট হবে 1 1, এভাবে 100 101, তারপরে আবার 110 এভাবে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যখন বেজের সমান হয়ে যাচ্ছে, বেজের সমান হলে যেই বেজের সমান যে চিহ্নটা, এই চিহ্নটা তো নাই, তখন আমাদেরকে সামনে এক ঘর বৃদ্ধি করতে হচ্ছে। অনুরূপভাবে দেখো, এটা কি 1 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে A B C D E F, এফের পরে এখন কত হবে? যেহেতু এফের পরে আর কোনো চিহ্ন নাই, F G H এগুলো নাই, 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তখন এফের পরে আমাদেরকে একটা মান বৃদ্ধি করতে হবে, কি 1 0, তার মানে এফের পরে আসবে হলো 10। 10 আছে কি কোথাও? 10 নাই, এফের পরে 10। 10 যখন হচ্ছে, তখন কি এই সংখ্যাগুলোই কিন্তু রিপিট হচ্ছে। সংখ্যা পদ্ধতির মেন কি, যে অদ্বিতীয় সংখ্যা পদ্ধতি, যখন আমরা রিপিট নিচ্ছি, বারবার রিপিট নিচ্ছি এই সংখ্যাগুলোকে, তখন সেটা অদ্বিতীয় হচ্ছে না। তাহলে এই 10-এর পরে কি 11, এইভাবে কোথায় আসবে? 1A 1B, এভাবে 1F 1F এফ যখন আসলো, এফের পরে তো আর কিচ্ছু নাই, এফের পরে আর কিচ্ছু নাই, তার মানে কি এখন এই এফের পরে কি আসবে? 10 আসবে, এফের পরে যেহেতু 10, এফের পরে 10 আসবে, এই ঘরের 10 এই ঘরের 1-এর সমান, তার মানে এই ঘরে 1কে বৃদ্ধি করে দিলাম 2 0, বুঝতে পারছো? এই ঘরের 10 অর্থাৎ এফের পরে যেটা আসবে, এফের পরে যে 10 সেটা পরের ঘরের 1-এর সমান। এখানকার যে 9-এর পরে যে 10 আসবে, এই ঘরের 10 এই সামনে 1-এর সমান। এই ঘরের 10 অর্থাৎ 8 এই ঘরের 1-এর সমান। এই ঘরের 2 এই ঘরের সামনের ঘরের 1-এর সমান, যেহেতু এটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মোটামুটি বুঝতে পেরেছো? এগুলো সামনে আরও যখন যোগ বিয়োগ করবে তখন আরও বুঝতে পারবে। এখন দেখো, একটি সংখ্যা পদ্ধতির প্রথমত 3টি অংশ থাকে। শুরুতে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, শুরুতে পূর্ণ সংখ্যা, এই মাঝখানে পয়েন্টটা কি? রেডিক্স পয়েন্ট, এটা হচ্ছে ভগ্নাংশ। এই রেডিক্স পয়েন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা নেওয়ার কারণ হচ্ছে প্রশ্ন আসে এবং এটার কাজও আছে। যে এখন অনেকে বলতে পারে, এটা তো আমরা সিম্পল জিনিস বুঝি, তো যে পয়েন্ট দিয়ে লিখলে পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যা, পরে ভগ্নাংশের সংখ্যা, এখানে আবার আইডেন্টিফাই করার কি দরকার? আইডেন্টিফাই করার দরকার আছে, কেননা যে আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করব, রূপান্তরের ক্ষেত্রে এই পূর্ণ সংখ্যাকে রূপান্তর করার এক ফাংশন আছে এবং ভগ্নাংশ সংখ্যাকে রূপান্তর করার আলাদা ফাংশন ব্যবহার করে রূপান্তর করতে হয়। তাহলে এটা খেয়াল রাখতে হবে। এটা প্রশ্নতে থাকতে পারে যে এরকম দিয়ে দেওয়া থাকবে যে পয়েন্টার নাম কি। এখন দেখো, সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, মোট
12ভাবে এই রূপান্তরটা হয় 12 সিস্টেমে। এই রূপান্তরগুলো ভালো করে করার জন্য 3টা গ্রুপে ভাগ করা হয়। অর্থাৎ এই যে আমরা এখানে নিচ্ছি ডেসিমেল টু আদার্স, মানে 3টাতে যাবে। ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা তো চার ধরনের সংখ্যা পদ্ধতি পড়লাম, আমাদের কাজ হবে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে। এখন ডেসিমেল থেকে বাইনারিতে যাব, অক্টালে যাব, হেক্সাডেসিমেলে যাব। এই 3টা যাওয়ার রুলস হচ্ছে এক। আমরা একটা রুলস শিখে এই 3টাতে যাইতে পারি। শুধু এই বাইনারির 2 চেঞ্জ করব, অক্টালে 8 দিব, হেক্সাডেসিমেলে 16 দিব, দিয়ে চেঞ্জ করতে পারি। তারপরে দেখো আবার মানে আমাদেরকে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি থেকে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখতে হবে। প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে কিভাবে যাব। সাপোজ বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এখান থেকে আমাকে এটাতে আসা শিখতে হবে, এটা থেকে আবার এটাতে আসা শিখতে হবে, এটার থেকে এটাতে যাওয়া শিখতে হবে, এটা থেকে এটাতে যাওয়া শিখতে হবে, এটার থেকে এটাতে যাওয়া আসা, মানে প্রত্যেকটাতে যাওয়া শিখতে হবে। প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যাওয়া শিখতে হবে। বাইনারি থেকে অক্টালে, বাইনারি থেকে ডেসিমেলে, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে। দেখো এখানে আমরা দেখছি কি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। এই 3টাতে আসার রুলস হচ্ছে একটা রুলস শিখে আমরা যাইতে পারি। দুঃখিত আমরা তোমাদেরকে এটাতে এই রুলসগুলো বা ব্যাখ্যা করে দেখাতে পারছি না, কারণ এটা 2টা অধ্যায় মিলে আমরা জাস্ট সামারি দেখাচ্ছি। তোমরা কি কি পড়বা আমরা সব কিছু দেখাতে পারছি না, আমরা ডিটেলসে পড়াই। এগুলো পড়াতে মিনিমাম 4টা-5টা ক্লাস লাগে, মানে এই অধ্যায়টা শেষ করতে। তারপরে দেখো এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো থেকে আবার ডেসিমেলে যাব। যেমন বাইনারি থেকে ডেসিমেলে, অক্টাল থেকে ডেসিমেলে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যাইতে হবে। তারপরে 3 নম্বর গ্রুপে হচ্ছে এটা যাওয়ার রুলস আরেক রকম, এটার রুলস আরেক রকম। এখানে আবার আদার্স টু আদার্স 6টা, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল অথবা হেক্সাডেসিমালে, অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, তারপরে অক্টাল থেকে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে অক্টালে। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি থেকে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে রূপান্তর করতে হবে। এখন এখান থেকে পরীক্ষায় আসে যে রফিক গণিতে নাম্বার পেয়েছে, রফিক গণিতে নাম্বার পেয়েছে 75 দিয়ে ব্র্যাকেট দিয়ে 8 দেওয়া থাকলো। বাংলায় এই যে বেস ব্র্যাকেটের নিচে যে ছোট্ট করে লেখা থাকে, এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে। 8 দেওয়া আছে মানে এটা অক্টালে, 10 দেওয়া আছে মানে এটা হেক্সাডেসিমেলে। যদি বলে যে ইংরেজিতে এখন দেখো এখানে একটা অক্টাল, একটা বাংলা দেওয়া আছে ডেসিমেলে, ইংরেজি দেওয়া আছে হেক্সাডেসিমেলে। এখন প্রশ্ন করবে যে এদের সংখ্যাগুলো যোগ গ নাম্বারে থাকবে, যে রফিকের প্রাপ্ত নাম্বারগুলো যোগ করে দশমিকে প্রকাশ করো। তখন আমরা কি করব, যেহেতু একটা দশমিকে আছে, এই অক্টালকে আমরা দশমিকে রূপান্তর করব, হেক্সাডেসিমেলকে আমরা দশমিকে রূপান্তর করব, করে 3টাকে যোগ করে দেব, তাহলে আমরা দশমিক পেয়ে যাচ্ছি। এরকম বিগত সালের প্রশ্নতে আছে। এই রূপান্তর শিখলে আমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পাবো, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন রূপান্তর থেকে এসে থাকে সাধারণত। তাহলে তোমাদেরকে রূপান্তরটা শিখতে হবে। এবার দেখো সংখ্যা পদ্ধতির যোগ। সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে হয় আমরা দেখি, জাস্ট একটা দেখাচ্ছি। 5 7 2 4, আমরা এটা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ দেখি। দশমিক সংখ্যা পদ্ধতির যোগ কীভাবে হয়
7 এবং 4, 7 4 কত? 11। 11 হলে আমরা কি করি? 11-র 1 হাতে থাকে 1। এটা কিভাবে হয়? আমরা তো দশমিক সংখ্যা পদ্ধতি জাস্ট 10 হলেই হাতে নিচ্ছি, বুঝতে পারছি, মানে আমাদের এটা পরিচিত, সচরাচর ব্যবহার করে থাকি, এটা বুঝতে পারতেছি। এটা কিভাবে আমরা কাজটা কিভাবে হয়? আমরা এটা ভাগের মাধ্যমে বুঝতে পারি। দেখো, যখন কোনো সংখ্যা তার বেজের সমান অথবা বেজের বেশি, ভালো করে খেয়াল করো, সংখ্যা তার বেজের সমান অথবা বেজ থেকে বেশি হচ্ছে, তখন সেই সংখ্যাটাকে আমরা তার বেজ দ্বারা ভাগ করব। আমাদের এটা দশমিক সংখ্যা পদ্ধতির বেজ কত? 10। যেহেতু 7 8 4 11 বেজের সমান অথবা বেজের বেশি, তার মানে এটা বেজের বেশি হচ্ছে 11। এটাকে আমরা বেজ দ্বারা ভাগ করব। বেজ দ্বারা ভাগ করলে কি পাই? দশককে 10 একবার, ভাগশেষ থাকছে 1। আমরা যেই এই ভাগশেষ যা থাকছে সেটা কোথায় লিখব? এই যে এখানে ভাগশেষটা এখানে লিখব। আর এই যে ভাগফল যেটা বের হবে সেটা কি এখানে হাতে নিব, ভাগফলটা হাতে নিব। দেখো, এখন বলতে পারো যে এটা দেখার প্রয়োজন কি? দশমিক সংখ্যা পদ্ধতি এটার প্রয়োজন নাই ভাই, কিন্তু যখন আমরা হেক্সাডেসিমেলে করব, যখন বাইনারিতে করব, যখন অক্টালে করব, তখন এটা দেখার প্রয়োজন আছে, যার কারণে এটা দেখাচ্ছে যেন বুঝতে সহজ হয়। তাহলে হাতে 1 5 রেখে 6 7 8, এখানে তো 8 আছে, দিলাম 8। এখন আমরা এটা বুঝতে পারলাম, যদি এটা আমাকে অন্য সংখ্যা পদ্ধতিতে হয়, 5 7 7 5, এখন আমরা এটা যোগ করব অক্টালে। অক্টাল যোগ কেমন হবে? 7 5 12, 12 কি এখানে লিখব? 12তে লেখা যায় না, তখন আমরা কি করি? দশমিক হলে কি করি? 12-র 2 হাতে থাকে 1, এভাবেই তো করি। কিন্তু যখন আমরা অক্টালে আসছি, অক্টালে আসলে আমরা তো 12-র 2 লিখতে পারতেছি না। কেন লিখতে পারছি না? এটা তো আমাদের 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নয়, এটা আমাদের 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তখন আমরা এখানে কি করব? এই 8 5 13, 7 5 12, 12কে আমরা 8 দিয়ে ভাগ দেব। কত? 8 দিয়ে কয়বার যায়? 8 দোকানে 16, 2 বার বেশি হয়ে যাচ্ছে, 8 8 একবার। এখন 8 দেওয়ার পরে এখন এরকে বিয়োগ করতে হয়, কত হবে? 4। এই যে আমরা এখানে কি বললাম, ভাগশেষ যেটা বের হবে সেটা আমরা এখানে লিখি। তাহলে এখানে আমরা কত লিখব? এখানে 2 হবে না, এখানে আসবে 4, হাতে থাকে 1। 8 5 7 রেখে 8, 8 5 13, তাহলে আমরা আবার 13কে ভাগ দিব 8 দিয়ে, 8কে 8, তাহলে এখানে কত আসবে? 5 5। এখন এই যে একটা থাকলো হাতে, এক কোথায়? শুরুতে আসবে, এখানে বসবে। তাহলে এটা আমরা দশমিকে করলে এত বের হতো? এত বের হতো না, কিন্তু এটা আমরা অক্টালে করলাম। অক্টালে বুঝতে পারলাম। আমরা ভাগ দিব, তাহলে ভাগ দেওয়ার প্রয়োজন আছে, এখানে তো আমরা এটা বুঝতে পারি না। দশমিকে করলে এই ভাগের প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারি না। কারণ 10 হলে 10-এর 0 হাতে থাকে 1, 11 হলে 11-র 1 হাতে থাকে 1, 14 হলে 14-র 4 হাতে থাকে 1, এভাবে আমরা বের করতে পারি। সাপোজ যখন 20-এর পরে যায়, যদি 24 হয়, তখন কি করব? 10 দিয়ে ভাগ দিব, 10 দোকানে 20, 2, 4 আসবে, 2 থাকবে হাতে, 20 হলে 2। অনুরূপভাবে যখন আমাদের 17 হচ্ছে, যদি অক্টালে হয় 8 দিয়ে দেই, 8 দোকানে 16, 2,
ভাগফল লিখব 2 হাতে থাকবে। এভাবে এই সংখ্যা পদ্ধতির অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগগুলো এভাবে আমাদেরকে বের করতে হবে। হালকা করে বুঝতে পারছো, বই দেখে প্র্যাকটিস করবা, এভাবে পড়বা। আর আমরা তো আমাদের পেইড ক্লাস হলে আরও বেশি দেখাইতে পারতাম, বেশি ক্লাস লাগবে তখন। এখন দেখো আমরা বাইনারি একটা দেখি, বাইনারি যেহেতু কঠিন হয় বাইনারি একটা দেখি। 1 0 1 1 1 0 0 1 0, এটা বাইনারি যোগ দেখি। দেখো 1 0 1 নামবে, 1 1 এখন 2, 1 1 2 2 তো কোনো চিহ্ন নাই, 2 কি বাইনারির বেজ, বেজের সমান অথবা যখন বেশি হবে তখন আমরা সেটাকে বেজ দ্বারা ভাগ দেব। দেখো তাহলে এখন বেজের সমান হয়ে গেছে 2, 2কে আমরা 2 দিয়ে ভাগ দিই, 2 কে 2, তাহলে এখানে কত আসবে 0, এই যে 1 হাত। ভাগশেষ যেটা থাকবে সেটা নিচে নামবে, ভাগফল যেটা বের হবে সেটা হাতে আসবে। এটা খুব ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু মিস হয় যে ভাগশেষ যেটা থাকবে সেটা এখানে আসবে, ভাগফল যেটা থাকবে সেটা হাতে আসবে। এখানে হাতে আসলে 1 1, পরে হাতে না এটা। এখন আমরা আরেকটু কঠিন দেখি। 1 0 0 1 1 1 1 0 0 1 0 1। দেখো 1 1 2, 2 এখানে কত আসে 0, হাতে থাকে 1, 1 1 2 আবার 0, হাতে থাকে 1। এখন 1 1 1 3, 3 আসলো, 3 এখন কত লিখব, বাইনারির তো 3 নাই, তখন আমাদের কি করতে হবে 3কে 2 দ্বারা ভাগ দিতে হবে, 2 কে 2। এই যে ভাগশেষ যেটা থাকলো, ভাগশেষ এখানে আসবে, ভাগফল হাতে আসবে, হাতে আসলো 0 1 1 10, এটা হচ্ছে বাইনারি যোগ। তাহলে আমরা দেখলাম অনুরূপভাবে হেক্সাডেসিমেলেও আসবে, হেক্সাডেসিমেলও আমাদেরকে যোগ করতে হবে বেজের সমান এবং বেজের বেশি দিয়ে। তো এরকম যোগ বাইনারি যোগ আছে, বিয়োগ আছে, যোগ বিয়োগ করতে হবে। তারপরে দেখো 2 এর পরিপূরক বের করার নিয়ম। আমরা যে সংখ্যা পদ্ধতিটা করব এটার পরিপূরক বের করতে হবে। একটা বাইনারি সংখ্যার প্রকৃত মান থাকে এবং এই প্রকৃত মানটাকে প্রথমে আমাদেরকে 1 এর পরিপূরক বের করতে হয়, তারপরে 2 এর পরিপূরক বের করতে হয়। আমরা এই 2 এর পরিপূরক থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন প্রকৃত মানটা কি, সাপোজ 25, এটা কিসে দশমিকে আছে। এখন 25 এর বাইনারি আমরা কিভাবে বের করব, দশমিকে আছে, তাহলে এটা রূপান্তর শিখতে হবে, রূপান্তর একটা ফাংশনে করতে হয়। এবং এই দশমিক থেকে বাইনারিতে যাওয়ার একটা শর্টকাট ফর্ম আছে, সেটা হচ্ছে 1 2 4 8 16, মানে দ্বিগুণ 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 ডাবল 8 8 ডাবল 16 16 ডাবল 32 32 এর ডাবল 64, যতগুলো লাগবে ততগুলো আমরা নিতে পারি। এরকম করে নিলাম। এখন 25 এর জন্য কী কী লাগছে, আমাদেরকে এখন সংখ্যাগুলো যোগ করতে হবে যে 25 মিলাতে আমার কোন কোন সংখ্যাটার প্রয়োজন। যেমন 16 সঙ্গে 8 নিলাম, 8 6 24, 16 17 18 19 20 21 22 23 24, 24 আর 1 25, তাহলে আমাকে 16 নিতে হচ্ছে, 8 নিতে হচ্ছে আর 1 নিতে হচ্ছে। 25 মিলাতে আমাদেরকে এই কয়টা নিতে হচ্ছে, কিন্তু মাঝখানে এই দুটা নিতে হচ্ছে না, তখন আমরা এই দুটো কী করব 0। বুঝতে পারছো যে আমাদের যে সংখ্যাটা নিতে হচ্ছে 25 মিলাতে সেই সংখ্যাগুলোকে আমরা অন করে দিলাম এবং যে সংখ্যাগুলো আমাদের লাগছে না সেগুলো 0 করে দিলাম। তাহলে আমরা 25-এর বাইনারি ফর্ম কি পাইলাম, 25-এর বাইনারি 1 1 0 0 1।
25-এর বাইনারি আমরা এটা পেয়ে নিলাম। এখন প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সংখ্যাগুলোকে 8 বিট রেজিস্টারে আমাদেরকে সাজাইতে হবে। 8 বিট রেজিস্টারে কেমনে সাজাবো? এখানে যেহেতু 5টা আছে, আমরা এই শুরুতে আরও 3টা শূন্য বেশি নিয়ে নিব। শূন্যর তো এখানে সামনে শূন্যর তো ভ্যালু থাকে না, আমরা জাস্ট নিয়ে নিলাম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে শর্টকাটে এটা কিন্তু আমাদেরকে গুণের মাধ্যমে বের করতে হয়। এটা জাস্ট শর্টকাট একটা টেকনিক, যে এভাবে আমরা বাইনারি মানটা বের করতে পারি 25-এর। এখন এটা হচ্ছে বাইনারি, 8 বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম, যেহেতু পূর্ণ সংখ্যা শুরুতে নিলাম। আর যদি এটা ভগ্নাংশ আকারে থাকতো, যদি এরকম ভগ্নাংশ থাকতো, তাহলে আমাদেরকে পরে নিতে হতো। এখন এই মানটা এটা কি প্রকৃত মান আসলো, সাইন ম্যাগনিটিউড ফর্ম আসলো, প্রকৃত মান আসলো এটা। এখন এই মানটাকে আমাদেরকে অনস কমপ্লিমেন্ট করতে হবে, পরিপূরক করতে হবে। পরিপূরক কি? এটা পরিপূরক জাস্ট বিপরীত। তাহলে এটা বিপরীত কি লিখবো? অনস কমপ্লিমেন্ট। অনস কমপ্লিমেন্ট করব, জাস্ট এটাকে আমরা উল্টিয়ে লিখলে এটার পরিপূরক হয়ে যাচ্ছে। তাহলে 0-র জায়গায় অন 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 0 0 অন অন 0। যাদের আগে পড়া নাই এগুলো, তারা একটু বুঝতে কষ্ট হবে, যারা ইতিপূর্বে দেখেছো তাদের বোঝা একটু সহজ হবে। এই দেখো, জাস্ট একের পরিপূরক কি? যেই প্রকৃত মানটা থাকবে সেই প্রকৃত মানটাকে আমরা উল্টিয়ে লিখলেই এটার অনস কমপ্লিমেন্ট হয়ে গেল। প্রকৃত মানটাকে উল্টে লিখলেই অনস কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন টুস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি করব? টুস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এই মানের সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ অন 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 যা আছে তাই তো বসবে, যেহেতু 0-এর সঙ্গে 1 যোগ করলাম অন, পরে যা আসবে হুবহু অনুরূপ বসবে। তাহলে আমরা এটার একটা মান বুঝতে পারলাম যে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে দেখো, আমরা 2-এর পরিপূরক প্রকৃত মান বের করলাম, অনস কমপ্লিমেন্ট বের করলাম কিভাবে? জাস্ট প্রকৃত মানটাকে আমরা চেঞ্জ করে উল্টিয়ে লিখলাম। তারপরে টুস কমপ্লিমেন্ট কিভাবে করলাম? জাস্ট এটাকে আবার যোগ করে দিলাম, 1 দিয়ে যোগ করে দিলাম। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসে। এখন বলবে যে 2টি সংখ্যা দেওয়া থাকবে, যে রফিক এবং করিমের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। এখন আমরা জানি পার্থক্য বের করার জন্য বিয়োগ করতে হয়, বাট এখানে যদি বলে যে যোগের মাধ্যমে দেখাও, তখন আমরা কি করব? তখন টুস কমপ্লিমেন্ট করতে হবে। যে আমাদের পার্থক্য বের করতে বলবে, প্লাস উল্লেখ করবে যে পার্থক্য বের করো যোগের মাধ্যমে দেখাও। অথবা বলতে পারে 20 এবং 25 দুইটার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। এই যে আমরা যেটার পার্থক্য বের করতে বলবে, যেটা ঋণাত্মক সংখ্যা থাকবে, সেই ঋণাত্মক সংখ্যাকে আমরা টুস কমপ্লিমেন্ট করে অপর যে মানটা থাকবে সেটার সঙ্গে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা প্রকৃত মানটা বা তার মানটা পেয়ে যাচ্ছি, মানে পার্থক্যটা বের করতে পারবো। যদি বলে যে রফিকের বয়স 20 বছর, করিমের বয়স 25 বছর, এখন দুজনের বয়সের পার্থক্য বের করো। এখন রফিক এবং করিমের 20 বছর আর 25 বছর দুইজনের বয়সের পার্থক্য বের করো যোগের মাধ্যমে দেখো। তখন আমরা কি করব? আমরা জানি করিমের বয়স যদি 25 থাকে, করিমের বয়স ধরো 25, রফিকের বয়স 20, তাহলে আমরা জানি 20 ছোট 25 থেকে, তাহলে 25 থেকে 20কে বাদ দিতে হবে। তখন আমরা কি করব? এই 20-এর টুস কমপ্লিমেন্ট করব। 25-এর প্রকৃত মানকে 20-এর যে টুস কমপ্লিমেন্ট বের করব, টুস কমপ্লিমেন্ট দিয়ে যোগ করে দেব।
ক্লিয়ার? তাহলে আমরা এটার পার্থক্যটা বের করতে পারবো। তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট পড়তে হবে, এটা শিখতে হবে। জাস্ট এটা দেখিয়ে দিলাম, আর টুস কমপ্লিমেন্ট কেমন এটা দেখিয়ে দিলাম। এটা তোমাদেরকে আমরা ইন ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট শর্টকাট। হ্যাঁ, এরকম পড়া। তাহলে আমরা আমাদের 3.1 অধ্যায় থেকে আমরা দেখলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে হবে, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখতে হবে এবং পরিপূরক শিখতে হবে। তাহলে আমাদের সৃজনশীল অ্যান্সার করার জায়গা পাবো, মানে একটা সৃজনশীল কমন পাবো। এবং এমসিকিউর জন্য এই অধ্যায় শেষে আরও কিছু পড়া আছে, যেগুলো মানে বিভিন্ন ভাষার কোড দেওয়া আছে, ইউনিকোড, তারপর ইত্যাদি আরও যে কোডগুলো আছে, 8 বিট রেজিস্টারের কোড, এগুলো আরও ইন ডিটেলস আরও অনেক পড়া আছে। জাস্ট আমরা খালি ঝাপসা করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে, সেগুলো থেকে এমসিকিউ আসে পড়তে হবে। এবার দেখো তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। শুরুতে বললাম এই অধ্যায়টা 2টা অংশতে থাকে, আমাদের জাস্ট সামারি আকারে 2টা অধ্যায় দেখাতে হচ্ছে, একটা ক্লাসেই শেষ করতে হবে। আমরা যেই বর্তমানে এই ডিজিটাল যুগে বসবাস করি, সবাই ডিজিটাল বলি, বাট ডিজিটাল বিষয়টা কি আমরা কি এটা বিশ্লেষণ করেছি, চিন্তা করছি? করিনি। ডিজিটালটা কি? এখন দেখো ডিজিটাল বিষয়গুলো এটাতে বলা আছে। সংখ্যাকে ইংরেজিতে ডিজিট বলা হয়, সংখ্যাকে ইংরেজিতে ডিজিট বলা হয়। যেমন 5, 7, 3 এগুলো এক একটি ডিজিট, অর্থাৎ 9, 2, 4, 3 যা থাকে এগুলো প্রত্যেকটাকে এক একটা ডিজিট। আমরা জানি এগুলো ডিজিট। এই ডিজিট ব্যবহার করে যা করা হয় এগুলো হচ্ছে ডিজিটাল। এখন এই যে আমরা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে দেখাচ্ছি, এগুলো কি ডিজিটাল মাধ্যম না? আমাদের যে কথাগুলো, এগুলো আমাদের ডিভাইস কিভাবে গ্রহণ করে? এগুলোকে গ্রহণ করে সে মেশিন ভাষায়। কীরকম মেশিন ভাষায়? যে তার ভেতরে একটা সার্ভার আছে, যে সার্ভারটা তাকে মেশিন একটা কোডে এই ডিজিট আকারে তাকে বোঝায়। আমরা যদি কোনো একটা ইমেজ রাখি আমাদের ডিভাইসে, সেটা কী আকারে থাকে? ডিজিট আকারে থাকে। এই যে আমরা এসি চালাচ্ছি, এসি কী বোঝে? ডিজিট বোঝে। এই ডিজিট দিয়ে যেগুলো কার্যক্রম করা হয়, আমরা এই যে ডিজিটাল যুগে যে মাধ্যমগুলো ব্যবহার করছি বর্তমান যুগে, সেগুলো হচ্ছে ডিজিটাল মাধ্যম। হালকা করে বুঝতে পারছো? অর্থাৎ যে পদ্ধতির সংখ্যা বা ডিজিটের মাধ্যমে সব কিছু প্রকাশ করা হয় তাকে ডিজিটাল বা সংখ্যাত্মক পদ্ধতি বলা হয়। কম্পিউটার ডিজিটাল পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ কম্পিউটার যে কাজগুলো করে এগুলো ডিজিট দিয়ে কাজ করে, কম্পিউটার শুধু ডিজিট বোঝে। এবার দেখো ডিজিটাল যন্ত্রপাতি যেভাবে কাজ করে, ডিজিটাল যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে। আমরা এর আগে বলছি যে আমরা যেই ক লিখি, ক বোঝে না। 7 লিখি, 7 কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার কি বোঝে? কম্পিউটার শুধু বোঝে 2টা সংখ্যা, 2টা চিহ্ন। কম্পিউটার বুঝবে 0 এবং 1, এই 2টার বাহিরে আর কিচ্ছু বুঝবে না। এই 2টাও না, কম্পিউটার বোঝে যে তাকে এই পরিমাণ ইলেকট্রিক ভোল্ট গেল, এই পরিমাণটা কম গেল। যখন একটা লিমিট করা আছে যে এই লিমিটের ভোল্ট গেলে সে বুঝবে এটা 0, এই পরিমাণ ভোল্ট গেলে সে বুঝবে তাকে অন হতে হবে। এই 0 এবং অন, এই 2টা চিহ্ন দিয়ে কম্পিউটার সব কাজ করে, যাবতীয় সব কাজ করে, এর বাহিরে আর কিচ্ছু বোঝে না। এখন যদি আমি 3 লিখতে চাই কম্পিউটারে, কম্পিউটার কিন্তু 3 বোঝে না। তখন আমি 3 লিখলে কম্পিউটারের কাছে এই 3-র যে বাইনারি ফর্ম, এই অন এবং 0, এই সংখ্যাটা সেখানে শো করবে। আমি কিবোর্ডে যখন 3তে প্রেস করব, তখন কিবোর্ড থেকে যে তথ্যটা ইয়াতে যাবে, ডিভাইসে যাবে, ডিভাইসে কিছু তার ভেতরে কিছু ফাংশন আছে, সেগুলো আমরা দেখব, অনুবাদক প্রোগ্রাম আছে। সেই কাজগুলো হওয়ার পরে তাকে বাইনারিতে একটা কোড শো করে, তারপরে সেই রেজাল্টটা আমাদেরকে আবার বাইনারিতে আসে, বাইনারি রেজাল্টটাকে আবার কনভার্ট করে আমাদেরকে আমাদের ভাষায় প্রকাশ করায়। এটা আরও মানে এখন তোমরা 100% ক্লিয়ার হবে না, কারণ প্রত্যেকটা কথায় বারবার বলছি এটা, যে পরবর্তীতে যখন আমরা অন্যান্য অধ্যায়গুলো পড়ব তখন আমরা আরও বুঝতে পারবো যে এটার কাজটা কি, অনুবাদক প্রোগ্রামের কাজটা কি। যখন প্রোগ্রামিং করব তখন আমরা এটা আরও ভালো বুঝতে পারবো।
এখন দেখো এই 0 এবং 1 এর বাইরে কম্পিউটার কিচ্ছু বোঝে না, কম্পিউটারকে বোঝাইতে হয় 0 এবং 1 দিয়ে। এখন আমি যদি মনে করি ক লিখব, কর জন্য 0 এবং 1 কিছু কোড সেট দেওয়া আছে, যেই সেট মাধ্যমে সে ক এবং খ বুঝবে, এর বাইরে তো বুঝবে না। তাহলে আমরা দেখো এটা পড়ি, কিবোর্ড থেকে আমরা ডেসিমেল সংখ্যা 7 ও 4 এন্ট্রি করলে একটি অ্যানকোডারের মাধ্যমে বাইনারিতে কনভার্ট হয়ে প্রসেসরের মধ্যস্থ অ্যাডারের মধ্য দিয়ে ঢুকে আউটপুট হিসেবে সংখ্যা দুটির যোগফল হিসেবে 11 এর বাইনারি মান এত বের হয়। বের হয়ে ডিকোডারের মাধ্যমে মিটারের পর্দায় ডেসিমেল সংখ্যা 11 দেখাবে। অর্থাৎ কম্পিউটারের সঙ্গে আমাকে কথা বলতে হবে, আমি কম্পিউটারের ভাষা বুঝি না, তখন কি করব? আমি চাইনিজ লোকের সঙ্গে কথা বলবো, আমি চায়না ভাষা বুঝি না, তখন আমাকে কি করতে হবে? মাঝখানে এমন কাউকে লাগবে যে বাংলাও বোঝে, চাইনিজও বোঝে, চায়না ভাষাও বোঝে, তখন সে ওটাকে অনুবাদ করবে। এইরকমই অনুবাদক কিছু ডিভাইস হচ্ছে এই যে এনকোডারের মাধ্যমে বাইনারিতে কনভার্ট হয়। অর্থাৎ এই 7টাকে আমরা যে কিবোর্ড থেকে 7 লিখলাম, এই 7টাকে এনকোডার কি করে? বাইনারিতে কনভার্ট করে। বাইনারিতে কনভার্ট করে প্রসেসরের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা 7 এবং 4 দুইটাকে যোগ করতে বলছি, প্রসেসরের মধ্য দিয়ে অ্যাডারের মাধ্যমে, যোগের কাজ কে করে? অ্যাডার, যেহেতু এটা যোগের কথা বলছে। এখন এখান থেকে প্রশ্ন আসে যে অ্যাডারের কাজ কি? অ্যাডার কি করে? যোগ করে। অ্যাডারের মধ্য দিয়ে ঢুকে আউটপুট হিসাবে, মানে যোগ করার পরে আউটপুট হিসাবে দুটি সংখ্যার যোগফল 11 এর বাইনারি মান আসবে। 11 কিন্তু আসবে না, 11 এর বাইনারি মানটা আসবে অ্যাডারের মাধ্যমে যোগ করে। এখন বাইনারি মান যদি আমাদেরকে দেয়, আমরা কি বুঝতে পারবো? জাস্ট এটা দিয়ে তো বুঝতে পারবো না। তখন এটাকে আমাদের ভাষায় বোঝানোর জন্য বাইনারি মান বের হয়ে ডিকোডারের মাধ্যমে মিটারের পর্দায়, ডিকোডারের মাধ্যমে আবার এটাকে কি হবে? কনভার্ট হয়ে যাবে, দশমিক সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে। হালকা বুঝতে পারছি, মোটামুটি বুঝতে পারছি। তারপরে আমাদের সামনে 11টা শো করবে। এই অনুরূপ এর 11 না। এখন যদি আমরা ক লিখি, ক লেখার ক্ষেত্রে কম্পিউটার ক বুঝবে না। কিবোর্ড থেকে যখন ক প্রেস করলাম, তখন এটা এরকম এনকোডারের মতো একজন অনুবাদক প্রোগ্রাম আছে যে এই কর বাইনারি ফর্মটা দিবে। বাইনারি ফর্মটা দিলে সে বাইনারি ফর্মটা বুঝে আমাদের সামনে আবার ক মনিটরে এটা শো করবে। এটা অনুবাদকের মাধ্যমে আসে। এই কর অনুবাদক, বা ধরো কবর লিখলাম, এগুলোর জন্য অনুবাদক প্রোগ্রাম আছে। এগুলো আমরা ধীরে ধীরে আরও অন্যান্য অধ্যায়ের যখন আলোচনা করব, অনুবাদক প্রোগ্রাম দেখব, প্রোগ্রামিং করতে পারবো, তখন আরও ভালো বুঝতে পারবো। এবার দেখো বেসিক লজিক অপারেশন, যুক্তিমূলক উক্তি। উক্তি দুই ধরনের হয়, একটা হচ্ছে যুক্তিমূলক, একটা হচ্ছে যুক্তি ছাড়া। যুক্তিমূলক উক্তিটা কি? যে সকল উক্তির উত্তর হ্যাঁ বা না হয়ে থাকে, যেমন আমি ভাত খাবো, এটাকে কি হ্যাঁ বা না দিয়ে বোঝাতে পারি। কেউ যদি বলে তুমি ভাত খাবা, হ্যাঁ বা না, শেষ। এখন যদি বলে যেটার হ্যাঁ বা না দিয়ে যেই যুক্তির উত্তর আসবে, যে উক্তির হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে যুক্তিমূলক উক্তি। আর কেউ যদি বলে তোমার নাম কি, হ্যাঁ না, অ্যান্সার হলো না, তাহলে যেই প্রশ্নের উত্তর এই উক্তিটির উত্তর হ্যাঁ বা না হতে পারে না, কাজে এটিকে সাধারণ উক্তি বলা হয়, যুক্তিমূলক উক্তি নয়। কিন্তু আমরা এখানে কাজ করব কি নিয়ে? শুধু যুক্তিমূলক উক্তি নিয়ে। এখানে শুধু কি আসবে? হ্যাঁ এবং না, ইয়েস অথবা নো। ইয়েস অথবা নো বোঝানোর জন্য আমরা দুইটা চিহ্ন ব্যবহার করব, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 দ্বারা নো, 1 দ্বারা ইয়েস। তাহলে এই লজিক গেটে আমাদের কাজ কি হবে? শুধু 0 1-এর কাজ। কারণ এটা আমরা একটা কম্পিউটারের সার্কিট, লজিক সার্কিট দেখব। তাহলে সার্কিট, কম্পিউটারের সার্কিট কীভাবে তৈরি করতে হয়? 0 আর 1 ছাড়া তো কিছু বোঝে না, তাহলে 0 আর 1 দিয়েই বুঝাতে হবে। তাহলে আমরা উক্তিটা বুঝতে পারলাম। তাহলে আমরা যে কাজ করব, আমাদের হচ্ছে যুক্তিমূলক উক্তি নিয়ে কাজ। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে, এটার কাজ নাই, এটার কাজ নাই, যুক্তিমূলক উক্তি নিয়ে কাজ করব।
এবার দেখো লজিক গেট, যে সকল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে সেসব সার্কিটকে লজিক গেট বলা হয়। অর্থাৎ যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ করে, যে সংকেতটা প্রবাহ করবে এটার একটা যুক্তিভিত্তিক, অর্থাৎ সেই সংকেতটার ইয়েস এবং নো দিয়ে অ্যান্সার করা যাবে। ক্লিয়ার? এই লজিক গেটটা আবার অনেকগুলো গেট আছে। প্রথমত এটা হচ্ছে মৌলিক গেট, যৌগিক গেট, যৌগিক গেট আছে। এই মৌলিক গেট আবার তিনটি, একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আর যৌগিক গেট আবার দুই রকম, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট দুই রকম, ন্যান্ড গেট, নর গেট। আর বিশেষ গেট হচ্ছে দুই রকম, এক্স অর গেট, এক্স নর গেট। আমরা গেটগুলো দেখি একটু। এই যে দেখো, এটা তোমাদের বইয়ে আছে, বইয়ের একটা পেজ। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই যে তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তিনটা হচ্ছে মৌলিক গেট। এই তিনটা মৌলিক গেট। আমরা দেখলাম দুই রকমের গেট, মৌলিক গেট, যৌগিক গেট। আমরা আলোচনা করব আজকে জাস্ট মৌলিক গেট কয়টাকে তোমাদের সামনে পরিচিত করে দেব, এবং যৌগিক গেট আছে কিছু, যেগুলো ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট। আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটা মৌলিক গেট, তারপর নর গেট, ন্যান্ড গেট, অর গেট, এক্স নর গেট। এই গেটগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা চিহ্ন আছে। এখানে দেখো, একটা হচ্ছে লজিক্যাল ফাংশন। এটা কি লজিক্যাল ফাংশন? এটা হচ্ছে লজিক্যাল সার্কিট, একটা হচ্ছে সুইচিং সার্কিট, আর একটা হচ্ছে সত্যক সারণী। এখন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কি, একটা লজিক্যাল ফাংশন দিবে, দিয়ে বলবে যে লজিক্যাল সার্কিটটা অঙ্কন করো, তখন সার্কিট অঙ্কন করতে হবে। অথবা বলতে পারে যে এরকম একটা সার্কিট দিবে, লজিক্যাল সার্কিট দিবে, দিয়ে বলবে সুইচিং সার্কিটটা অঙ্কন করো, তখন সুইচিং সার্কিট অঙ্কন করতে হবে। অথবা লজিক্যাল ফাংশন দিয়ে বলবে যে এর সত্যক সারণী তৈরি করো, এরকম একটা ফাংশন থাকবে, ফাংশনের আকারে সত্যক সারণী তৈরি করতে হবে। একটু কঠিন। আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে এই সবগুলো অধ্যায়ের মধ্যে সবথেকে কঠিন অধ্যায় এটাকে মনে হয়, যে এই ফাংশন, লজিক্যাল ফাংশনগুলো করা, ফাংশনগুলোর সরলীকরণ করা, তারপরে সরলীকরণ থেকে এই ফাংশনগুলোর সত্যক সারণী তৈরি করতে হয়, লজিক সার্কিট আর্ট করতে হয়, সার্কিটগুলো কেমন। চলো আমরা এই মৌলিক গেট কয়টা দেখব। দেখো, মৌলিক গেট, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। তার আগে একটু বলে নেই, এই যে মৌলিক গেট, এই তিনটা গেট, এই তিনটা গেট থেকেই কিন্তু এগুলো তৈরি করা আছে। যেমন এখানে কি অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এটা হচ্ছে নর গেট, তার মানে এই নট গেট আর অর গেট, নট প্লাস অর, এই নট প্লাস অর দুইটার সমন্বয়ে নর গেট। ন্যান্ড গেট, এটা কি নট প্লাস অ্যান্ড গেট, নট প্লাস অ্যান্ড গেট। নট প্লাস অ্যান্ড গেট। তারপরে এক্স অর গেট, এই দুটা কি, এটা হলো এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। তাহলে এই যে নর গেট, এই নটটাকে আবার এখানে এক্সক্লুসিভ নর করা আছে, এই অর গেটটাকে আবার এক্সক্লুসিভ অর করা আছে। তার মানে আমরা এই দুইটা গেট কি যৌগিক গেট, আর এগুলো মৌলিক গেট, দুটো যৌগিক গেট, আর তিনটা সার্বজনীন গেট। এই যে আমরা এখানে দেখলাম মৌলিক গেট, যৌগিক গেট, একটা সার্বজনীন গেট, বিশেষ গেট। এক্স অর এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নট, এই দুটো হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট দুইটা। দেখো, তাহলে এই প্রত্যেকটার চিহ্ন লজিক্যাল সার্কিট দেখতে হবে। সার্কিট না দেখলে আমরা সার্কিট অঙ্কন করতে পারবো না। এখন দেখো অর গেট, অর গেটটা কেমন, অর গেটের চিহ্নটা কেমন।
এ ইনপুট বি ইনপুট, দুটো ইনপুট নিলাম, নিয়ে অর গেটের জন্য এটা একটু কার্ভ হবে। এখন এই চিহ্ন, এই কার্ভ বাঁকানোর চিহ্ন, এই বাঁকানোর চিহ্ন আউটপুট কি আসবে? এ প্লাস বি। কারণ এই অর গেটটার কাজ কি? অর গেটের কাজ হচ্ছে এটা কি বুঝাবে? এ প্লাস বি, অর্থাৎ যোগ বুঝাবে। আর অ্যান্ড গেটের কাজ কি? এই যে দেখো, এক্স ইকুয়াল এ প্লাস বি, এক্স ইকুয়াল এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। অর্থাৎ আমি এটাও করব, ওটাও করব। এখন অ্যান্ড গেটের কাজ কি? এ অ্যান্ড বি, এটা হচ্ছে গুণের কাজ। এখন দেখো এখানে বলি, এখন যদি বলি আমি ভাত ও চা খাবো, আমি ভাত এবং চা খাবো, এটা কি? আমি যদি এখন শুধু ভাত খাই তাহলে কি এটা কি সত্য হচ্ছে? ভাত, আমি বলছি ভাত ও চা খাবো, মানে আমি দুইটাই খাবো, তার মানে কি দুইটাই খাইতে হবে। এই ভাতও অন হতে হবে, চাও অন হতে হবে, তারপরে কি আমার কাজটা সম্পূর্ণ হবে। আমি ভাত ও চা দুইটাই খাবো। আমি যদি শুধু ভাত খাই, আমার কি কাজটা শেষ হলো? হয়নি, কি আমাকে চাও খাইতে হবে। এখন যদি আমি বলি আমি ভাত অথবা চা খাবো, তাহলে কি অথবা কি আমাকে শুধু ভাত খাইলাম চা খাইলাম না, আমার কি কাজ কিন্তু একটা হয়ে গেছে, অন হয়ে যাবে। আমি শুধু ভাত খাইলাম বাট চা খাইলাম না, আমি কি ভাত অথবা চা দুটোর মধ্যে যে কোনো একটা খাবো। আর এখানে কি আমি ভাত ও চা খাবো, মানে আমাকে দুইটাই খাইতে হবে। দুইটাই যখন অন হচ্ছে তখন এটা আমার আউটপুট অন থাকবে। আর এটার ক্ষেত্রে আমি ভাত অথবা চা খাবো, যখন অথবা দেওয়া থাকছে তখন যে কোনো একটা অন থাকলে অন। এই অথবাটাই হচ্ছে অর, অথবাটাই হচ্ছে অর, ওটাই হচ্ছে অ্যান্ড। চলো আরেকটু ক্লিয়ার হই। এখন এখানে দেখো, এই যে এখানে আমি অর গেটে ভাত অথবা চা দুইটার মধ্যে যে কোনো একটা যদি অন হয়, তার মানে যে কোনো একটা কাজ যদি আমি করে ফেলি তাহলে আমার আউটপুট অন আসবে। এই সত্যক সারণী, যে কোনো একটা অন থাকলে অর গেটে অন। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা যদি অফ থাকে, যে কোনো একটা অফ থাকে, আমি ভাত ও চা খাবো, আমি ভাত খাইছি বাট চা খাইনি, তার মানে আমার কাজটা এখনও শেষ হয়নি, আমার আউটপুট কি আসবে? 0 আসবে। যে কোনো একটা যদি অন থাকে তাহলে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা অন থাকলে আউটপুট অন, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা অফ থাকলে অফ। অর্থাৎ আমি ভাত ও চা খাবো মানে আমাকে দুইটাই খাইতে হবে, তারপরে আমার এটা অফ আসবে। হয়তো ভাত চা দিয়ে বুঝতে পারছো না, যখন এটা ফাংশন যদি এটা দেখায়, যখন এটার থেকে আউটপুট সার্কিটের মাধ্যমে দেখাবো, বুঝাবো, তখন এটা আরও ভালো বুঝতে পারবা। আর নট গেটটা কি? মৌলিক গেট নট গেটটা কি? নট গেট হচ্ছে আমি যেটা ইনপুট দিব তার বিপরীত আউটপুট। অর্থাৎ ইনপুট যদি 1 হয় আউটপুট 0, আর ইনপুট যদি 0 হয় আউটপুট 1, অর্থাৎ বিপরীত, পরিপূরক। এখন দেখো অর গেটের চিহ্ন তাহলে কি বুঝলাম আমরা? এ বি, এই মাথাটা একটু কার্ভ আকারে থাকবে, এ প্লাস বি। আমরা এই কার্ভ চিহ্নটা দেখেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে অর গেটের চিহ্ন। অর গেটের চিহ্ন কি? এ প্লাস বি। এখন এটার সুইচিং সার্কিট দেখতে হবে, সত্যক সারণী দেখতে হবে। এগুলো তো এতগুলো এক্সপ্লেন আমরা এখানে দেখাতে পাচ্ছি না,
এবার দেখো অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা কি? এ বি, তো ওটার মাথাটা একটু কার্ভ ছিল, কিন্তু অ্যান্ড গেটে একদম সোজা ডির মতো আসবে। আমরা এই মানটা বসাবো, ইনপুট এবং মান দেখে বুঝাবো, আমরা এটা কিছু দেখছি না, আমরা জাস্ট এই চিহ্ন সোজা চিহ্ন, আর অর গেটে থাকবে একটু কার্ভ বাঁকানো। তাহলে আমরা এই চিহ্ন দেখে আমরা এটাকে নির্ণয় করতে পারবো যে কোনটা কি হচ্ছে। বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলা হয়। আর আমরা অর গেটে কি দেখলাম? বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অর গেট। আর একটা হচ্ছে নট গেট। নট গেটটা কেমন? আমরা যেখানে এ ইনপুট দেই, এবার মানে হচ্ছে এ নট, মানে এটা যদি এমন হয় ইনপুট 1 আউটপুট 0, ইনপুট 0 হলে আউটপুট অন হবে, মানে যা থাকবে তার বিপরীত, আর এ বার মানে এ নট, আর এ থাকলো বার নাই মানে এ। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলা হয়। নট গেট কোথায় থাকে? নট গেট আমরা দেখতে পাই যে আমাদের ওয়াশিং মেশিনে, রাইস কুকারে ইত্যাদি এগুলোতে এর নট গেটের ব্যবহার দেখা যায়। তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের গেট দেখলাম। এই অধ্যায় থেকে এখন প্রশ্ন থাকে যে একটা লজিক্যাল ফাংশন দেওয়া থাকবে, এরকম একটা ফাংশন, সাপোজ একটা ফাংশন দেওয়া থাকলো, দেখাই যদি বলে ab প্লাস cb বার প্লাস a b c। এখন এরকম একটা ফাংশন দেওয়া থাকলো, দিয়ে বলবে যে এটার একটা সার্কিট তৈরি করো। এখন লজিক্যাল সার্কিট কিভাবে তৈরি করব? এ বি কি আকারে আছে? এ বি কি আকারে আছে? গুণ আকারে আছে দুইটা। তার মানে কি গুণের কাজ বোঝানোর জন্য কি কোন গেট ব্যবহার করা হয়? অ্যান্ড গেট। এ বি। তারপরে দেখো আমাদের আরেকটা সার্কিট অঙ্কন করতে হবে, বি বার মানে কি? বি নট। এটা আরেকটা কোথায় আছে? এই যে দেখো এক্স এ বার এ নট, তার মানে এটা আমরা কি বুঝবো? বি বার মানে বি নট গেট। তার মানে আমাদেরকে বি নট ইনপুট নিতে হবে। এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। সি ইনপুট নিলাম। এখন বি নট আমরা কিভাবে নিব? এখন আমরা যদি এখান থেকে বি দেই তাহলে আমরা পরে কি পাবো? বি নট বি বার। তাহলে আমরা সি গেল, বি বার গেল। এখন দুটো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, গুণ দিলাম। এখন আমরা কি পাবো? সি ইন্টু বি বার। তাহলে এটা বুঝতে পারছো? সি ইনপুট বি বার যেহেতু আছে, আমরা বিকে নট করে নিছি, নিয়ে বি বার বের করে দিছি। মানে বি ইনপুট দিলে তো বি বার বের হবে এখানে নট গেটে, তো এখানে আরেকটা নট গেট লাগলো। এখন এখানে আবার কি করব? মূলত এটা একটা দাগ করে নিতে হয়, জায়গা হচ্ছে না তো এখানে।
যাই হোক, এটা আমরা যদি বাদ দেই, যদি এতটুকু হয়, এখানে দুইটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, দুটোকে আমরা কি করব, অর গেটের মধ্যে দিয়ে দিব। তখন আমরা এখানে কি পাবো, ইন্টু বি প্লাস সি ইন্টু বি বার। তাহলে যদি এরকম একটা দেওয়া থাকে, এটাকে এখান থেকে আমরা লজিক্যাল সার্কিট অঙ্কন করতে বললে আমাদেরকে এরকম করে অঙ্কন করতে হবে। তাহলে বুঝতে পারছো, পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে, বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো তোমরা দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা বুঝলাম যে এই অধ্যায় থেকে আমাদেরকে কি কি পড়তে হবে। আরও যেই সার্কিটগুলো আছে অর্থাৎ লজিক গেটগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তোমরা এই ধারাবাহিকতায় 3.1 এবং 3.2 পড়ে ফেলবা। ধীরে ধীরে গোছালো একটা প্রিপারেশন নাও। আর এই বিষয়গুলো তোমরা পরীক্ষার একদিন আগে বা 2 দিন আগে পড়ে কভার দিতে পারবে না, তোমাদেরকে কয়েকদিন ধরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবে না। যার কারণে তোমাদেরকে এখন থেকে এগুলোর প্রিপারেশন শুরু করতে হবে। গোছালো সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের ক্লাসগুলো করো এবং তোমাদের সুন্দর প্রিপারেশনের জন্য এর পরবর্তীতে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি তোমাদের পেইড ভার্সন বা পেইড ব্যাচ চালু করবে। তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও, ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন গুছিয়ে হবে এবং পরীক্ষাতে ভালো একটি ফলাফল অর্জন করতে পারবা ইনশাল্লাহ। এতক্ষণ ধরে তোমরা আমাদের ক্লাস করে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পরবর্তী চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 দুইটা অধ্যায়ের ক্লাস আছে। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখোনি ওই ক্লাসগুলো দেখে নেবা, তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে কীভাবে পড়তে হবে এবং কোন কোন জায়গাগুলো পড়তে হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, আমরা সেই জায়গাগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা তোমাদের জন্য একটি গাইডলাইন কোর্স। এখানে আমরা সব কিছু পড়াইনি, এখান থেকে সব কিছু তোমরা শিখতেও পারবা না, জাস্ট বুঝতে পারবা যে হ্যাঁ এরকম পড়া এখান থেকে পড়তে হয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।